প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম, জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। এসএসসি কাণ্ডে যোগ্যদের আবেদন খারিজ, নিয়োগের সময়সীমা নিয়ে কি রায় সুপ্রিম কোর্টের? ওড়ার পরই আচমকায় আছড়ে পড়ল বিমান, ভয়াবহ বিস্ফোরণে মৃত অন্তত 2। ভুটানের জলেই ভেসেছে উত্তর, ওরাও ক্ষতিপূরণ দিক। ফের রিভার কমিশনের দাবিতে সরব মুখ্যমন্ত্রী। রাজ্যে সাম্প্রদায়িকতার বিষ রুখতে আরএসএসকে নিষিদ্ধ করার ঘোষণা, প্রতিবাদে দক্ষিণপন্থীরা। বড় ধাক্কা রাহুল গান্ধীর, কর্ণাটকে ভোট চুরির তদন্তে সিট গঠনের আর্জি শুনলই না সুপ্রিম কোর্ট। ছড়াচ্ছে অজানা জ্বর, প্রাণ ভয়ে বন্ধ 100টির বেশি স্কুল, আক্রান্ত 4000-এর বেশি। আসছে বিস্তারিত খবরে। এসএসসি কাণ্ডে যোগ্যদের আবেদন খারিজ, নিয়োগের সময়সীমা নিয়ে কি রায় সুপ্রিম কোর্টের? এসএসসি মামলা নিয়ে রাজ্য বনাম যোগ্য প্রার্থীদের মধ্যে সংঘাত দীর্ঘদিন হয়ে আসছে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে শিক্ষাকর্মী নিয়োগেও সমস্যা দেখা দিয়েছে। এরই মধ্যেই মামলাকারী যোগ্য শিক্ষাকর্মীরা সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন যে যাতে শিক্ষক নিয়োগের মতো শিক্ষাকর্মী নিয়োগেও সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু আজ এই মামলা শুনানির জন্য উঠলে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ এই আবেদন খারিজ করে দেয়। মামলাকারী যোগ্য শিক্ষাকর্মীদের আর্জিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, কোনো অতিরিক্ত মামলার আবেদন শোনা হবে না, আমরা পুরো প্যানেল বাতিল করে দিয়েছি। এই অবস্থায় বারবার একই বিষয়ে মামলা করা যাবে না। স্পষ্ট, এবারও স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও ডি কর্মী নিয়োগের প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করতে রাজি হলো না সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছিল এসএসসি এর দুর্নীতির কারণে। পুনরায় এপ্রিল মাসে একটি রায়ে সুপ্রিম কোর্ট নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সময়সীমা বেঁধে দিয়েছিল এবং এই নির্দেশ পালন করতে স্কুল সার্ভিস কমিশনকেও জানিয়েছিল। এই প্রসঙ্গকে টেনে গ্রুপ সি ও ডি মামলাকারীদের পক্ষের আইনজীবী বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও শিক্ষাকর্মী নিয়োগে দেরি হচ্ছে। তাই এই নিয়ে অনিশ্চয়তা কাটাতে ও একটি সময়সীমা বেঁধে দিতে এই মামলার শুনানি হোক। কিন্তু সব শোনার পরেও শীর্ষ আদালত এই মামলার নিয়োগের প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করতে রাজি হলো না। ওড়ার পরই আচমকায় আছড়ে পড়ল বিমান, ভয়াবহ বিস্ফোরণে মৃত অন্তত 2। সাম্প্রতিক সময়ে আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা। সেই ঘটনা দগদগে যা দেশবাসীর কাছে এখনো বর্তমান। তারই মাঝে বিপদ যেন পিছু ছাড়ছে না আকাশ সফরে। কখনো যান্ত্রিক গোলযোগ তো আবার কখনো বোমাতঙ্কের ঘটনা। একের পর এক বিমান এমন সমস্যার সম্মুখীন হচ্ছে। এরই মধ্যে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, যার ফলে তীব্র বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় ওই বিমানটি। জানা গিয়েছে ইতিমধ্যে এমন দুর্ঘটনায় 2 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। না, তবে এই ঘটনা ভারতের নয়, আমেরিকার টেক্সাসের এমন ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটেছে। সূত্রের খবর, সম্প্রতি টেক্সাসের এয়ারফিল্ডের কাছে একটি বিমান আকাশে উড়ছিল। আচমকায় একটি ট্রাকের উপর আছড়ে পড়তেই নিমেষের মধ্যেই বিমানটিতে আগুন ধরে যায়। ওই এলাকায় দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। ট্রাকগুলিতেও আগুন ধরে যায়। বিস্ফোরণের জেরে আগুনের লেলিহান শিখা ধীরে ধীরে গ্রাস করতে থাকে এলাকা। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তড়িঘড়ি ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনী। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ শুরু হয়। সামাজিক মাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে বিমানটিতে কতজন যাত্রী ছিলেন তা এখনো অবধি জানা যায়নি। ভুটানের জলেই ভেসেছে উত্তর, ওরাও ক্ষতিপূরক দিক। ফের রিভার কমিশনের দাবিতে সরব মুখ্যমন্ত্রী। ভুটানের জলেই ভেসেছে বাংলার উত্তর, এত ক্ষয়ক্ষতি, ওদের ক্ষতিপূরণ দিতে হবে। ফের একবার রিভার কমিশনের দাবি জানিয়ে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার নাগরাকাটার দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, 16ই অক্টোবর নয়াদিল্লিতে বৈঠক আছে, আমি আমাদের প্রতিনিধি পাঠাবো, সেখানে আবারও ইন্দো ভুটান রিভার কমিশনের দাবি তোলা হবে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, তিনি মনে করছেন উত্তরবঙ্গে এই বিপুল ক্ষয়ক্ষতি ঠেকানো যেতে শুধুমাত্র কেন্দ্রের উদাসীনতায় এত বড় বিপর্যয়ের মুখে বাংলা। রাজ্য সরকারের তরফে বলা সত্ত্বেও ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি হয়নি বলেও তিনি এদিন অভিযোগ করেন। তিনি বলেন, ভুটানের জলে এত বড় দুর্ঘটনা ঘটেছে, অনেকদিন ধরে ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির কথা বলে আসছি, তাতে বাংলাকেও রাখা হোক। আমাদের চাপে 16 তারিখ একটা মিটিং হচ্ছে জানতে পেরেছি। আমরা একজন প্রতিনিধি পাঠাবো, কিন্তু ভুটানের কারণেই যখন এত বড় ঘটনা ঘটছে তখন ওরাই ক্ষতিপূরণ দিক। দিল্লি তো কিছু করে না, সবটাই আমাদের করতে হয়।
এরপরে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে জানান, কোনো চিন্তা নেই, যাদের বাড়িঘর ভেঙে গিয়েছে তাদের বাড়ি তৈরি করে দেওয়া হবে, শিবির তৈরি করা হয়েছে, সেখানে গিয়ে নাম লেখান, গরু ছাগল হারালেও নাম লেখান, প্রশাসনের সাহায্যের জন্য রয়েছে। আপাতত নদীর উপর অস্থায়ী সেতু গড়ে দেওয়া হয়েছে, দ্রুত সব ঠিক করে দেওয়া হবে। রাজ্যে সাম্প্রদায়িকতার বিষ রুখতে আরএসএসকে নিষিদ্ধ করার ঘোষণা, প্রতিবাদে দক্ষিণপন্থীরা। কর্ণাটক সরকার শিগগিরই এমন একটি সরকারি আদেশ জারি করতে চলেছে যেখানে বলা হবে যে সমস্ত প্রতিষ্ঠান সরকার দ্বারা পরিচালিত, আর্থিকভাবে সাহায্যপ্রাপ্ত বা সরকারি মালিকানাধীন, সেখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর কার্যকলাপ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এই নির্দেশ দেন তাঁর মন্ত্রিসভার এক সদস্য প্রিয়াঙ্কা খাগড়ের চিঠির প্রেক্ষিতে। গত 4 অক্টোবর গ্রামীণ উন্নয়ন, তথ্য প্রযুক্তি ও বায়োটেকনোলজি দপ্তরের মন্ত্রী প্রিয়াঙ্কা খাগড়ে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে অনুরোধ করেন সরকারি প্রতিষ্ঠানগুলিতে আরএসএস কার্যক্রম নিষিদ্ধ করার জন্য। তার যুক্তি, এই সংগঠন সংবিধান বিরোধী ও বিভাজনমূলক আদর্শ প্রচার করে। রবিবার 12 অক্টোবর মুখ্যমন্ত্রীর দপ্তর সেই চিঠির কপি প্রকাশ করে এবং জানায় যে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া সংশ্লিষ্ট দপ্তরগুলিকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রিয়াঙ্কা খাগড়ে রবিবার সংবাদ মাধ্যমকে জানান, আরএসএস এর দর্শন বিষাক্ত, এটি সমাজের কারো উপকার হবে না। যদি তাদের দর্শন এতই ভালো হতো তবে বিজেপি নেতারাই তো তাদের সন্তানদের আরএসএস শাখায় পাঠাতেন। কতজন বিজেপি নেতার সন্তান গণবেশ পড়েন, ত্রিশূল দীক্ষা নেন বা নিয়মিত শাখায় যোগ দেন? তাদের অধিকাংশই বিদেশে বসবাস করছেন। তিনি আরও বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে এখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান। কখনো কি তাকে আরএসএস এর পোশাকে দেখা গেছে? আসলে আরএসএস দরিদ্র, তফসিলি জাতি, উপজাতীয়, পিছিয়ে পড়া মানুষের মগজ ধোলাই করতে চায়। বড় ধাক্কা রাহুল গান্ধীর। কর্ণাটকে ভোট চুরির তদন্তে সিট গঠনের আর্জি শুনলই না সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা ইস্যুতে সুপ্রিম কোর্টের বড় ধাক্কা খেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিরোধী দলনেতা রাহুল গান্ধী তোলা কর্ণাটকে ভোটার তালিকায় বড়সড় কারচুপির অভিযোগের তদন্তের জন্য প্রাক্তন বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠনের আর্জি জানিয়ে করা জনস্বার্থ মামলা শুনতেই চাইল না সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে যে আবেদনকারী ভারতের নির্বাচন কমিশনের কাছে এই বিষয়টি নিয়ে যেতে পারেন। বেঞ্চ বলছে, আমরা আবেদনকারীরা আইনজীবীর কথা শুনেছি, আমরা এই জনস্বার্থ মামলাটি শুনতে আগ্রহী নই। আবেদনকারী চাইলে ইসিআই এর কাছে যেতে পারেন। আদালতের নির্দেশ মেনে চলা এবং তালিকার একটি স্বাধীন অডিট সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ভোটার তালিকায় আর কোনো সংশোধন বা চূড়ান্তকরণ যাতে না করা হয় সেই আর্জিও জানানো হয়েছে। পিটিশনে ইসিআইকে ভোটার তালিকাগুলি সহজলভ্য, মেশিন রিডেবল এবং ওসিআর কমপ্লায়েন্ট ফরম্যাটে প্রকাশ করার নির্দেশ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে, যাতে অর্থপূর্ণ যাচাই, অডিট এবং জনসাধারণের দ্বারা পরীক্ষা করা সম্ভব হয়। পিটিশনে বলা হয়েছে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর 7 আগস্ট 2025 একটি সাংবাদিক সম্মেলন সহ বিভিন্ন বিশ্বাসযোগ্য তথ্য সামনে আসার পর, যেখানে মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় প্রকৃত ভোটারদের নাম নিয়ে বড়সড় কারচুপি এবং ভুয়ো নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ করা হয়েছে। আবেদনকারী গভীরভাবে উদ্বিগ্ন, কারণ এই ধরনের কাজ যদি সত্যি হয় তবে তা সংবিধানের 325 এবং 326 অনুচ্ছেদের অধীনে থাকা এক ব্যক্তি এক ভোট নীতির মূল আঘাত হানে। ছড়াচ্ছে অজানা জ্বর, প্রাণ ভয়ে বন্ধ 100টির বেশি স্কুল, আক্রান্ত 4000-এর বেশি। জাপানে ইনফ্লুয়েঞ্জার ঋতু স্বাভাবিকের চেয়ে আগে শুরু হয়েছে। 4000-এরও বেশি কেস রিপোর্ট হওয়ার পর দেশব্যাপী ইনফ্লুয়েঞ্জা মহামারী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাস দেশে উদ্বেগ সৃষ্টি করছে। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 22 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহে দেশ জুড়ে প্রায় 3000 হাসপাতাল থেকে 4030টি ফ্লুয়ের কেস রিপোর্ট করা হয়েছে। ওকিনাওয়াতে সবচেয়ে বেশি কেস রিপোর্ট করা হয়েছে, এরপরই রয়েছে টোকিও এবং কাগোশিমা। শিশুদের মধ্যে রোগের বিস্তার তীব্র হওয়ায় কর্তৃপক্ষ 100টি বেসরকারি স্কুল, কিন্ডারগার্টেন এবং শিশু যত্ন কেন্দ্র বন্ধ করতে বাধ্য হয়েছে। জাপানের স্বাস্থ্য কর্মকর্তারা নাগরিক এবং পর্যটকদের ফ্লুয়ের টিকা নেওয়ার জন্য অনুরোধ করেছেন। টিকা সংক্রমণ প্রতিরোধ করতে এবং রোগের তীব্রতা কমাতে সাহায্য করে। শিশু, বয়স্ক এবং অন্যান্য রোগে আক্রান্ত দুর্বল শ্রেণীর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরামর্শ দিয়েছে যে গর্ভবতী মহিলাদের অবশ্যই ফ্লুয়ের টিকা নেওয়া উচিত, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। নিষ্ক্রিয় ফ্লু ভ্যাকসিন গর্ভাবস্থার যে কোনো পর্যায়ে নিরাপদ।